সিক্স সেমিস্টার হিস্ট্রি অনার্স ডিএসসিসি 13 আধুনিক ভারতের ইতিহাস এই পেপার থেকে একটি 20 নম্বরের প্রশ্ন। অসহযোগ আন্দোলনে যে বিভিন্ন আঞ্চলিক তারতম্য ছিল, জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ কীভাবে ছিল এবং এই আন্দোলন কেন ব্যর্থ হলো, এই প্রশ্ন নিয়ে বিস্তারিত আলোচনার পর এর 20 নম্বরের অ্যান্সার তুলে ধরবো তোমাদের সামনে। দেখো, অসহযোগ আন্দোলন যেটি 1920 সালে শুরু হয়। মহাত্মা গান্ধী ভারতবর্ষে আসার পর 1915 দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে আসেন এবং তার যে সত্যাগ্রহ নীতি বা আদর্শ, সেই সত্যাগ্রহের মাধ্যমে 3টি সত্যাগ্রহ আন্দোলন করেন, খেদা, চম্পারণ এবং আমেদাবাদ, এবং তিনি সাফল্য পান। পরবর্তীকালে 1920 সালে তিনি সারা ভারতব্যাপী এক বৃহত্তর গণ আন্দোলন গড়ে তোলেন, যার নাম অসহযোগ আন্দোলন। এই অসহযোগ আন্দোলনকে বলা যায় যে ভারতবর্ষের প্রথম বৃহত্তর সর্বভারতব্যাপী গণ আন্দোলন, প্রথম গণ আন্দোলন এই অসহযোগ আন্দোলন। অসহযোগ অর্থাৎ অসহযোগিতা করা, ব্রিটিশ সরকারের সাথে সমস্ত দিক দিয়ে অসহযোগিতা করার যে নীতি বা যে আন্দোলন, তাই কিন্তু অসহযোগ আন্দোলন। এখন প্রশ্ন হচ্ছে যে অসহযোগ আন্দোলন কেন হয়েছিল, তার প্রেক্ষাপট বা কারণটা কি? অসহযোগ আন্দোলনের পিছনে অনেকগুলি কারণ ছিল। প্রথম যে কারণ সেটি হচ্ছে যে ভারতীয়দের যে স্বায়ত্তশাসন দেওয়ার কথা বলেছিল ব্রিটিশ কর্তৃপক্ষ, সেটা না দেওয়ার কারণেই কিন্তু এই অসহযোগ আন্দোলন শুরু হয়। যখন প্রথম বিশ্বযুদ্ধ চলে 1914 থেকে 19, এই 18 বা 19, এই সময়ে ইংল্যান্ড ভারতের সাহায্য পাওয়ার জন্য ভারতকে বলা হয় যে যুদ্ধের পর ভারতকে স্বায়ত্তশাসন দেওয়া হবে। কিন্তু যুদ্ধের পর মন্টেগু চেমসফোর্ড শাসন সংস্কার করা হয় এবং সেখানে কিন্তু ভারতকে স্বায়ত্তশাসন দেওয়া হয়নি। ফলে ভারতীয়দের মধ্যে ক্ষোভ, হতাশা তৈরি হয় এবং একটা বৃহত্তর গণ আন্দোলনের পথে কিন্তু রাজনৈতিক নেতারা পা বাড়ায়। তাহলে এই স্বায়ত্তশাসনের যে প্রতিশ্রুতি তারা দিয়েছিল এবং তার জন্য ভারত থেকে প্রায় 7 কোটি পাউন্ড চাঁদা ব্রিটিশ সরকারকে দেওয়া হয় এবং কয়েক লক্ষ ভারতীয় তারা সেনা হিসেবে ইংরেজদের বাহিনীতে তারা যোগ দেয় এবং প্রায় 10,000 ভারতীয় সেনা কিন্তু মৃত্যুবরণ করে প্রথম বিশ্বযুদ্ধে। কিন্তু যুদ্ধের শেষে ভারত কি পেল? যুদ্ধের শেষে ভারত পেল প্রতিশ্রুতি ভঙ্গের অধ্যায়। ব্রিটিশ সরকার যে প্রতিশ্রুতি দিয়ে এইগুলো ভারত থেকে সংগ্রহ করেছিল, সেনা, অর্থ, তা কিন্তু তারা কথা রাখেনি। তারা কথা দিয়েও কথা রাখেনি। ফলে ভারতীয়রা ক্ষুব্ধ হয় এবং এই বৃহত্তর আন্দোলনের দিকে পা বাড়ায়। আবার ভারতের উপরে প্রথম বিশ্বযুদ্ধের একটা ব্যাপক প্রভাব পড়ে, কারণ প্রথম বিশ্বযুদ্ধের পর দ্রব্যমূল্যের দাম বেড়ে যায়, জিনিসপত্রের দাম আগুন ছোঁয়া হয়ে যায়, সাধারণ মানুষের যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি সেগুলো বহু মূল্য দাম হয়, ফলে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ তৈরি হয়। আবার শ্রমিক এবং কৃষকদের অবস্থাও খারাপ হয়ে গিয়েছিল। কেন? দ্রব্যমূল্য বৃদ্ধি তো রয়েছেই, পাশাপাশি কলকারখানা, বিভিন্ন শিল্প সংস্থা থেকে শ্রমিকদের ছাঁটাই করা হতে থাকে। ফলে এই সমস্ত শ্রমিকরা, কর্মচ্যুত শ্রমিকরা, তাদের মধ্যে ক্ষোভ, অসন্তোষ তৈরি হয় এবং বৃহত্তর আন্দোলনের পথে পা বাড়ায়। কৃষকদের কি সমস্যা হয়? কৃষকদের যে উৎপন্ন যে খাদ্যশস্য, তার দাম কিন্তু বাড়েনি, উপরন্তু তাদের যে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম অনেক বেড়ে যায়। এই সমস্ত কারণে কৃষক শ্রমিকরাও তারাও অসন্তোষে ফুঁসছিল এবং গান্ধীজি যখন অসহযোগ আন্দোলন করলেন তখন তারা দলে দলে এই আন্দোলনে এসে যোগ দিলেন। আবার 1919 সালে যে রাওলাট আইন, কুখ্যাত রাওলাট আইন ব্রিটিশরা পাশ করেছিল এবং সেই আইনে বলা হয় যে ভারতীয়দের, যে কোনো ভারতীয়দের ব্রিটিশ সরকার মনে করলে তাকে তল্লাশি করতে পারে, তাকে বিনা বিচারে গ্রেপ্তার করতে পারে এবং তার অনেক কিছু অধিকার কিন্তু ব্রিটিশ সরকার এই আইনের মাধ্যমে কেড়ে নেয়। জনগণের যে সার্বভৌম অধিকার, যে গণতান্ত্রিক অধিকার, সেই অধিকারের উপর হস্তক্ষেপ করা হয় এই রাওলাট আইনের মাধ্যমে। ফলে গান্ধীজি এই রাওলাট আইনের বিরুদ্ধে সত্যাগ্রহ আন্দোলন করেন, রাওলাট সত্যাগ্রহ। ঠিক এই সময় রাওলাট আইনের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে পাঞ্জাবের জালিয়ানওয়ালাবাগে মানুষ জমায়েত হয় এবং সেখানে কোনো রকম পূর্ব সতর্কতা ছাড়াই সেখানে ব্রিটিশ বাহিনী গুলি করে প্রায় 1600 মানুষকে হত্যা করে। ভারতবর্ষে ব্রিটিশ শাসনের ইতিহাসে এবং সারা পৃথিবীতে
ব্রিটিশ শাসনের ইতিহাসে এটাই ছিল কুখ্যাত একটি ঘটনা, এই জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড, যার জেরে মহাত্মা গান্ধী, রবীন্দ্রনাথ ঠাকুর তাদের উপাধিও কিন্তু ত্যাগ করেছিলেন। তো এরকম বিভিন্ন কারণের ফলে একটা বৃহৎ সর্বভারতব্যাপী একটা বৃহৎ আন্দোলনের প্রেক্ষাপট তৈরি হয়, সেটা গান্ধীজি উপলব্ধি করেন এবং 1920 সালে এই অসহযোগ আন্দোলনের সূচনা করেন। এখন আমাদের যেটা মূল প্রশ্ন যে এই আঞ্চলিক বিভিন্নতাটা কি? আঞ্চলিক বিভিন্নতাটা হচ্ছে এই যে অসহযোগ আন্দোলনে সারা ভারতব্যাপী জনসাধারণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে, সর্বশ্রেণীর মানুষ অংশগ্রহণ করে, কৃষক, শ্রমিক, দরিদ্র মানুষ, সাধারণ মধ্যবিত্ত মানুষ, ছাত্র, যুবক, বৃদ্ধ, ব্যবসায়ী, দোকানদার, মুটে, বুর্জুয়া, পাতি বুর্জুয়া, সমস্ত শ্রেণীর মানুষ, ডাক্তার, উকিল, শিক্ষক, প্রতিটা মানুষ, সমাজের প্রতিটা স্তরের মানুষ এখানে কিন্তু অংশগ্রহণ করে স্বতঃস্ফূর্তভাবে। তাই এখানে বলা হচ্ছে যে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। এবার আঞ্চলিক বিভিন্নতাটা হচ্ছে এই যে এক এক জায়গায় এই অসহযোগ আন্দোলন এক এক রকমভাবে রূপ ধারণ করেছিল। যেমন আমাকে কয়েকটা উদাহরণ দিলেই বোঝা যাবে। যেমন পাঞ্জাবের কথা বলা যায়। প্রথমে পাঞ্জাবে তখন আকালি আন্দোলন চলছিল। এই আকালি আন্দোলন চলার ফলে সেখানে পাঞ্জাবে কিন্তু এই অসহযোগ আন্দোলন বিশাল সাফল্য লাভ করতে পারেনি, কারণ মানুষ সেখানে আকালি আন্দোলন নিয়ে ব্যস্ত ছিল। পাঞ্জাবের যে গুরুদ্বারগুলো রয়েছে, যে গুরুদ্বার প্রবন্ধক যে কমিটি, যেটা অমৃতসর স্বর্ণ মন্দিরে তৈরি হয়েছিল, সেখানে দেখা যায় যে এই গুরু মন্দিরগুলোতে যারা মহান্ত রয়েছে তারা দুর্নীতিগ্রস্ত। ফলে সাধারণ শিখেরা এর বিরুদ্ধে প্রতিবাদ করে এবং আকালি আন্দোলনে সামিল হয়। কিন্তু শিখদের এই যে গুরুদ্বার প্রবন্ধক কমিটি, তার যে চেয়ারম্যান ছিলেন, সেই চেয়ারম্যান বা যিনি সভাপতি, তিনি সেই সময় এই জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের যে কুখ্যাত নায়ক, যে জেনারেল ডায়ার, তাকে এই শিখ গুরুদ্বার প্রবন্ধক কমিটির সভ্য হওয়ার আমন্ত্রণ জানায়। ফলে সাধারণ শিখেরা ক্ষোভে ফেটে পড়ে, তারা আকালি আন্দোলন ছেড়ে তারা অসহযোগ আন্দোলনে এসে যোগদান করে। এই ঘটনার পর থেকে আমরা দেখব, এই গুরুদ্বারের এই ঘটনার পর থেকে যে আকালি আন্দোলনের যারা সভ্য রয়েছেন, যারা আন্দোলনকারী রয়েছেন, তারা অসহযোগ আন্দোলনে এসে যোগদান করছেন এবং আকালি আন্দোলন আস্তে আস্তে অসহযোগ আন্দোলনের মধ্যে মিশে যাচ্ছে। তো এরকম ঘটনা ঘটছে পাঞ্জাবে। যদি আমরা মহারাষ্ট্র, বম্বের দিকে দেখি, তা দেখব যে মহারাষ্ট্রে যে গুজরাটি ব্যবসাদাররা রয়েছে তারা কিন্তু এই আন্দোলনে, অর্থাৎ অসহযোগ আন্দোলনে সামিল হচ্ছে। আবার গুজরাটি যে ব্যবসাদার বা মিল মালিক বা শিল্পপতি যারা রয়েছেন, তাদের বিরুদ্ধে, তাদেরই কলকারখানার শ্রমিকরা কিন্তু ধর্মঘটে নামছে। এই অসহযোগ আন্দোলনের সময়ে প্রায় 150টা শ্রমিক ধর্মঘট হয়, এমনটা মনে করছেন ডক্টর সুমিত সরকার তার মডার্ন ইন্ডিয়া গ্রন্থে। তা বম্বে এবং মহারাষ্ট্রের যেমন একদিকে ব্যবসাদাররা অসহযোগ আন্দোলনে সামিল হচ্ছে, অন্যদিকে বিভিন্ন যে কমিউনিস্ট নেতা রয়েছেন, সেই এস ডাঙ্গে, নিম্বকর বা আরও অনেকে রয়েছেন, তারা শ্রমিকদেরকে সংগঠিত করছেন এবং কমিউনিস্ট আন্দোলনের ছত্রছায়ায় তাদেরকে নিয়ে আসছেন এবং একটা পৃথক দৃষ্টিভঙ্গি এখানে তৈরি হচ্ছে। অসহযোগ আন্দোলন একটা আলাদাভাবে চলছে, পাশাপাশি কমিউনিস্টদের নেতৃত্বে শ্রমিকদেরকে সংগঠিত করার যে একটা আন্দোলন, সেটাও কিন্তু চলছে। তা মহারাষ্ট্রের চিত্রটা এমন হলেও কি হবে, বাংলাদেশের কথা যদি আমরা বলি, তা বাংলাদেশে অসহযোগ আন্দোলন সর্বাত্মক আকার ধারণ করে। বাংলাদেশে অসহযোগ আন্দোলনের প্রধান নেতা ছিলেন চিত্তরঞ্জন দাস, কলকাতাতে ছিলেন সুভাষচন্দ্র বসু, মেদিনীপুরে ছিলেন বীরেন্দ্রনাথ শাসমল, চট্টগ্রামে ছিলেন যতীন্দ্রমোহন সেনগুপ্ত। এরকম বিভিন্ন নেতার নেতৃত্বে বাংলার সাধারণ মানুষ এই আন্দোলনে সামিল হয়। বাংলাদেশেও কিন্তু শ্রমিক আন্দোলন ব্যাপক আকার ধারণ করে এবং এখানেও কমিউনিস্ট আন্দোলন জোরদার হয়ে ওঠে। বাংলাদেশে মেদিনীপুরে, বিশেষ করে তমলুক এবং কাথি মহকুমাতে এই আন্দোলন ব্যাপক আকার ধারণ করে এবং এই অসহযোগ আন্দোলনের যদি আমরা গতি দেখি, ধারা বা গতি দেখব, দুটি ধারা রয়েছে। প্রথম দিকে একটা ধারা রয়েছে এবং দ্বিতীয় দিকে একটা ধারা রয়েছে। প্রথম দিকের যে ধারা, সেখানে আমরা দেখব যে কৃষকরা, বিশেষ করে যারা ভূমিহীন কৃষক,
তারা কিন্তু এই আন্দোলনে সামিল হচ্ছে, তারাই এই আন্দোলনের অগ্রভাগে থাকছেন। পরবর্তীকালে এই আন্দোলনের আরেকটি ধারা তৈরি হয়, যেটা হচ্ছে কর বন্ধের ধারা বা কর বন্ধের আন্দোলন। যেমন মেদিনীপুরের এই 2 মহকুমাতে ব্রিটিশ সরকারকে যে কর দেওয়া হতো, কৃষকরা দিতেন, সেই কর বন্ধের আন্দোলন শুরু হয়। খাজনা কমানো নয়, খাজনা একেবারেই দেওয়া বন্ধ করে দেওয়া হবে, এই আন্দোলন কিন্তু মেদিনীপুরে শুরু হয়। তো এইভাবে দুটি ধারাও আমরা অসহযোগ আন্দোলনে দেখি, যার যেটা পরিষ্কার বা পরিস্ফুটিত হয়েছিল এই বাংলাদেশে। তা বাংলাদেশে এই গণ আন্দোলনের রূপ ধারণ করে সাধারণত এই অসহযোগ আন্দোলন। এরপর যদি আমরা আসামের দিকে দেখি, তা আসামে দেখব যে আসামের উপরে গবেষণা করেছেন অধ্যাপক অমলেন্দু গুহ তার প্ল্যান্টার্স রাজ অ্যান্ড স্বরাজ গ্রন্থে। তিনি বলছেন যে আসামে অসহযোগ আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন চা বাগানের শ্রমিকরা। চা বাগানের শ্রমিকরা গান্ধীবাদী নীতিতে বিশ্বাসী ছিলেন, তারা গান্ধীর উপরে ভরসা করেছিলেন, গান্ধীর যে রামরাজ্য তৈরি করার কথা বলেছিলেন তার স্বপ্নে তারা বিভোর ছিলেন। আসামের চা বাগানের শ্রমিকরা তাদের যে মজুরি বৃদ্ধির দাবিতে তারা এই আন্দোলনে সামিল হয়। তারা এও আশা করেছিলেন যে গান্ধী যদি আসামে আসে তাহলে তাদের যে পুরনো জমি জায়গা তারা ফিরে পাবে। এই আশায় অনেকে চা বাগান ছেড়ে নিজের দেশে বা গ্রামে ফিরতে থাকে এই জমি জমা ফিরে পাওয়ার আশায়। তা আসামে কিন্তু এক ধরনের চরিত্র আমরা দেখতে পাই এই অসহযোগ আন্দোলনে। তো এইভাবে বিভিন্ন অঞ্চলে আমাদের এই যে আঞ্চলিক যে বিভিন্নতা রয়েছে, আঞ্চলিক তারতম্য রয়েছে, সেই বিষয়টা আমাদেরকে এখানে উল্লেখ করতে হবে। এখানে দক্ষিণ ভারতের কথা বলা যায়। দক্ষিণ ভারতে ছিল অন্যতম প্রাণকেন্দ্র, বিশেষ করে তেলেগু এবং তামিল ভাষী যে অঞ্চল, সেই অঞ্চলে এই আন্দোলন ব্যাপক আকার ধারণ করে। এবং এখানে 3টি ধারা আমরা দেখতে পাই। প্রথম ধারায় দেখব যে বন সত্যাগ্রহ, মানে বনকে কেন্দ্র করে আন্দোলন। পরবর্তীকালে যারা কৃষক রয়েছে সেই কৃষকরা তাদের খাজনা বন্ধের আন্দোলন করছেন, এবং তারপরেও যারা ভূমিহীন কৃষক রয়েছে তারা জমি জমা পাওয়ার আশায় এই আন্দোলনে সামিল হচ্ছে। তো এইভাবে বিভিন্ন দিক নিয়ে আমাদেরকে দেখতে হবে। বাংলাদেশে কি পরিস্থিতি, পাঞ্জাবে কি পরিস্থিতি, গুজরাট, মহারাষ্ট্র, বোম্বাই, বাংলাদেশ, আসাম, দক্ষিণ ভারত, এক একটা অঞ্চল ধরে ধরে সেই অঞ্চলে অসহযোগ আন্দোলনের কি প্রভাব পড়ছে, সেখানে জনগণ কিভাবে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করছে, এই সমস্ত দিক তুলে ধরতে হবে এই অসহযোগ আন্দোলনে। এবার আমাদের আলোচনার বিষয় হচ্ছে যে অসহযোগ আন্দোলন কেন ব্যর্থ হলো। ব্যর্থতার একটাই কারণ, সেটি হচ্ছে এই অহিংস আন্দোলন সহিংস রূপ ধারণ করেছিল। উত্তরপ্রদেশের চৌরি চৌরা গ্রামে 1922-এর 22শে ফেব্রুয়ারি উত্তেজিত জনতা তারা একটা লোকাল থানা আক্রমণ করে এবং প্রায় 20 জন পুলিশকে থানার মধ্যে রেখে বাইরে থেকে আগুন ধরিয়ে দেয়, ফলে এই পুলিশগুলো পুড়ে মারা যায়। অর্থাৎ এই আন্দোলনের মধ্যে হিংসা প্রবেশ করে। এই খবর যখন গান্ধীজি শোনেন তিনি মর্মাহত হন এবং তিনি বুঝতে পারেন যে এই আন্দোলন সহিংস রূপ ধারণ করেছে এবং এই হিংসা যদি সারা ভারতে ছড়িয়ে পড়ে তাহলে কিন্তু কোনো জনগণকে তিনি নিয়ন্ত্রণ করতে পারবেন না। এবং এই যে আন্দোলনের মধ্যে হিংসা প্রবেশ করেছে, এটার থেকে তিনি উপলব্ধি করেন যে অসহযোগ আন্দোলনের যে নেতৃত্ব তার হাতে আর নেই, তিনি তার নিয়ন্ত্রণ হারিয়েছেন। তাই অবিলম্বে আন্দোলন বন্ধ করা উচিত, কারণ ব্রিটিশ সরকার এর ওপর যদি ধরপাকড় শুরু করে, অত্যাচার শুরু করে, তাদের যে চিরাচরিত দমন নীতি রয়েছে সেই দমন নীতি প্রয়োগ করে, তাহলে ভারতবর্ষে একটা রক্তগঙ্গা বইবে, তার দায় কিন্তু তিনি নিতে পারবেন না। আর তিনি অহিংসার পূজারী, তার সত্যাগ্রহ নীতির মূল আদর্শই হচ্ছে অহিংসা, সেখানে হিংসার কোনো স্থান নেই। তাই এই হিংসা যাতে আর স্প্রেড না করতে পারে তার জন্য তিনি এই আন্দোলন আচমকা বন্ধ করে দেন। যখন এই আন্দোলন তুঙ্গে উঠেছে তখন তিনি এই আন্দোলন বাধ্য হয়ে বন্ধ করার নির্দেশ দেন। কংগ্রেসের ওয়ার্কিং কমিটিতে আলোচনা করেন, 25শে ফেব্রুয়ারি আন্দোলনকে বন্ধ করে দেন গান্ধীজি। ফলে তিনি অনেক দিক দিয়ে সমালোচিত হন। জওহরলাল নেহরু বলেন এটা একটা বিস্ময়কর ব্যাপার, একটা ত্রাসের সঞ্চার করেছে এই অসহযোগ আন্দোলন বন্ধ করার ফলে। জওহরলাল নেহরুর যে পিতা মতিলাল নেহরু তিনি বলেছিলেন যে গান্ধী একটি স্থানের জনগণের শাস্তি দিতে তিনি সমগ্র ভারতকে শাস্তি দিলেন। সুভাষচন্দ্র বসু তার স্ট্রাগল ফ্রিডম গ্রন্থে বলছেন যে এটা জাতীয় বিপর্যয়। এছাড়া আরও অনেক ব্যক্তি যেমন আমাদের রজনীপাম দত্ত তিনি বলেছেন যে গান্ধীজি শ্রেণী স্বার্থ বজায় রাখার জন্য এই আন্দোলনকে বন্ধ করে দিয়েছিলেন। তো অনেক দিক থেকে সমালোচনা হলেও গান্ধীর দিকটাও কিন্তু ভেবে দেখা উচিত। গান্ধী ছিলেন
অহিংসার পূজারী, তিনি হিংসাকে প্রশ্রয় দিতে চাননি। তিনি চাননি যে এই হিংসা আরও ছড়িয়ে পড়ুক এবং তার জেরে এই আন্দোলনকারীদের উপরে ব্রিটিশ সরকারের যে দমন নীতি সেটা নেমে আসুক। তাই তিনি জনগণকে রক্ষা করার জন্য এবং এই হিংসা থেকে বাঁচার জন্য এই আন্দোলনকে আচমকা বন্ধ করে দেন। যদিও এর উপরে একটা আলাদা প্রশ্ন হয় যে অসহযোগ আন্দোলন কেন ব্যর্থ হয়েছিল বা গান্ধীকে জাতির সাথে প্রবঞ্চনা করেছিলেন, একটা 20 নম্বরের অ্যান্সার হয়। এই নোটসটা, এই যে 20 নম্বরের অসহযোগ আন্দোলনে আঞ্চলিক বিভিন্নতা, তারতম্য, জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, এই নোটের সাথেও কিন্তু অ্যাটাচ রয়েছে এই অসহযোগ আন্দোলন ব্যর্থতার কারণ। সে প্রসঙ্গেও কিছুটা লিখতে হবে নোটসের শেষ দিকে। কিন্তু এই অসহযোগ আন্দোলন কেন ব্যর্থ হয় তার উপরে 20 নম্বরের প্রশ্ন আছে, যেটা আমি এর পরের ভিডিওতে নিয়ে আসবো। এখন আমরা অন স্ক্রিনে একবার দেখে নেব যে অসহযোগ আন্দোলনের 20 নম্বরের যে অ্যান্সার রয়েছে এই আঞ্চলিক বিভিন্নতার উপরে, জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের উপরে, সেই নোটসটা এবার অন স্ক্রিনে আমরা দেখব। ডিএসসিসি 13 20 নম্বরের প্রশ্ন, অসহযোগ আন্দোলনে জনসাধারণের অংশগ্রহণকে কিভাবে ব্যাখ্যা করবে? অথবা অসহযোগ আন্দোলনে বিভিন্ন সামাজিক গোষ্ঠী কিভাবে সাড়া দেয়? অথবা অসহযোগ আন্দোলনে আঞ্চলিক তারতম্য উল্লেখ করো, তুমি কি এই আন্দোলন প্রত্যাহারকে সমর্থন করো? এই 20 নম্বরের উত্তর তোমরা যেভাবে লিখবে দেখো। ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে 1920-র দশক একটি উল্লেখযোগ্য অধ্যায়। এই সময় মহাত্মা গান্ধী ভারতীয় জাতীয় কংগ্রেসের নেতৃত্বে সুপ্রতিষ্ঠিত হন এবং তার নেতৃত্বে ভারতীয় জাতীয় কংগ্রেস ইংরেজ সরকারের বিরুদ্ধে অহিংস অসহযোগ আন্দোলনের সিদ্ধান্ত গ্রহণ করে। দীর্ঘ 35 বছরের রাজনৈতিক ভিক্ষাবৃত্তি বা আবেদন নিবেদনের পথ ত্যাগ করে জাতীয় কংগ্রেসের পক্ষে সরকারের বিরুদ্ধে এই প্রত্যক্ষ সংগ্রামের আহ্বান জানানো ভারতীয় মুক্তি সংগ্রামের ইতিহাসে এক যুগান্তকারী ঘটনা। তো এই ছিল ভূমিকা, ইন্ট্রোডাকশন। এরপরে দেখো রয়েছে অসহযোগ আন্দোলন একটি সর্বভারতীয় আন্দোলন হিসাবে ভারতের সর্বত্র সমানভাবে সঞ্চারিত হয়নি। অসহযোগ আন্দোলন বিশেষ করে এমন জায়গায় ছড়িয়ে পড়েছিল যেখানে ইউরোপীয়দের বিরুদ্ধে বহুকাল ধরে অসন্তোষ জমা হয়েছিল এবং যেসব অঞ্চলের মানুষ আর্থিক দিক থেকে ক্ষতিগ্রস্ত হয়েছে তারাই গান্ধীজির ডাকে সাড়া দিয়েছে সবচেয়ে আগে। প্যারা করে 1921-এর ডিসেম্বর পর্যন্ত এই আন্দোলন ছিল প্রায় শহরভিত্তিক। শহরাঞ্চলে ধর্মঘট, শিল্পাঞ্চলে হরতাল ছিল অসহযোগ আন্দোলনের প্রথম পর্যায়ের প্রকাশ। কিন্তু অসহযোগ আন্দোলন এগিয়ে যাওয়ার সঙ্গে এর গ্রামীণ চেহারা ও কৃষি সমাজের সঙ্গে এর সম্পর্ক স্পষ্ট হয়ে ওঠে। গ্রামীণ আন্দোলনের দুটি রূপ ছিল, একটি হলো গ্রাম অঞ্চলে ভূমিহীন ও আদিবাসী কৃষকদের আন্দোলন এবং অন্যটি হলো স্বত্বভোগী কৃষকদের রাজস্ব বন্ধের আন্দোলন। এই সব আন্দোলনে স্বত্বভোগী কৃষকরা নিজেদের কর্তৃত্ব স্থাপন করতে চাইলেও দেখা যায় যে তাদেরকে ছাপিয়ে আন্দোলন সমাজের একেবারে নিচের তলায় ভূমিহীন কৃষকদের মধ্যে ছড়িয়ে পড়েছিল, কারণ তখন কৃষক সমাজ গান্ধীজির সাথে উদ্দীপ্ত হয়ে এক নতুন রামরাজ্যের স্বপ্নে বিভোর হয়ে থেকেছে। তারা মনে করে যে গান্ধীজি তাদের দৈনন্দিন দারিদ্রতা এবং নির্যাতন থেকে মুক্তি দিতে পারবেন। এক কথায় গান্ধীজিকে তারা তাদের মুক্তির আকাঙ্ক্ষার প্রতীক বলে মনে করেন। পাঞ্জাবে তখন আকালি আন্দোলন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল বলে অসহযোগ আন্দোলন চরম আকার ধারণ করতে পারেনি। তাই অসহযোগ আন্দোলন আকালি আন্দোলনে রূপান্তরিত হয়েছিল। লোভী ও দুর্নীতিপরায়ণ মহান্তদের কর্তৃত্ব স্থাপন হয়েছিল গুরুদ্বারগুলির উপর, ফলে শিখদের মধ্যে চরম অসন্তোষ জমা হয়েছিল। ডক্টর অমলেশ ত্রিপাঠী দেখিয়েছেন 1921-এর 13 এপ্রিল মন্টেগুকে রিডিং লিখেছেন। লাইনটা তোমরা ইংরেজিতে লিখে নেবে। সরকার নিযুক্ত অমৃতসরের স্বর্ণ মন্দিরের মহান্ত অরুর সিং জেনারেল ডায়ারকে শিখপন্থের সম্মানীয় সদস্য হওয়ার আমন্ত্রণ জানালে শিখরা ক্ষোভে ফেটে পড়ে। 1921-এর 20 ফেব্রুয়ারি মহান্তদের রক্ষীদের হাতে প্রায় 100 জন আকালি সত্যাগ্রহ নিহত হয়েছিল। এমনিভাবে একের পর এক ঘটনা আকালি আন্দোলনকে অসহযোগ আন্দোলনের দিকে ঠেলে দিয়েছিল। জলন্ধর, হোশিয়ারপুর, অমৃতসর এবং লায়লাপুর থেকে জাট কৃষকরা এই আন্দোলনে অংশ নিয়েছিল। নেতৃত্ব দিয়েছিল শিরোমণি গুরুদ্বার প্রবন্ধক কমিটি। সরকার বাধ্য হয়ে স্বর্ণ মন্দিরের চাবি হস্তান্তর করেছিল। 1925 খ্রিস্টাব্দের একটি আইন বলে গুরুদ্বারের উপর শিরোমণি গুরুদ্বার
প্রবন্ধক কমিটির কর্তৃত্ব স্থাপিত হয়েছিল। এরপর জাতীয় আন্দোলনের সঙ্গে এর বিশেষ যোগাযোগ ছিল না। মহারাষ্ট্র ও বোম্বাইয়ের একদিকে যেমন গুজরাটি ব্যবসায়ীরা এই আন্দোলনে অংশ নিয়েছিল, তেমনি বিভিন্ন পেশার মানুষও অংশগ্রহণ করেছিল। 1921-এর 17ই নভেম্বর যখন ধর্মঘট ডাকা হয় তখন তা হিংসার রূপ নিয়েছিল। আলী ভাইরা অর্থাৎ আলী ভ্রাতৃদ্বয় কারারুদ্ধ হলে মহারাষ্ট্রের মিলের শ্রমিক ও মুসলিম সম্প্রদায়ের মধ্যে অসন্তোষের মাত্রা বাড়তে থাকে, যার বহিঃপ্রকাশ ঘটেছিল ইউরোপীয় ও খ্রিস্টানদের উপর অত্যাচার এবং 20 জন ব্যক্তির মৃত্যুর মধ্য দিয়ে। 1921 খ্রিস্টাব্দে এস এ ডাঙ্গে, আর এস নিম্বকর, আর ডি আদবানি, কে এন যোগলেকার, এস ডি দেশপাণ্ডের মতো ছাত্ররা শুধুমাত্র গান্ধীজির সমালোচনা করেই ক্ষান্ত থাকেনি, ধীরে ধীরে তারা মার্ক্সবাদী আদর্শের প্রতি আকৃষ্ট হয়ে পড়েছিল। গুজরাট একমাত্র জায়গা যেখানে গান্ধীজি কর বয়কটের অনুমতি দিয়েছিলেন। কৃষ্ণদাসের 7 মান্থ উইথ মহাত্মা গান্ধী গ্রন্থ থেকে গুজরাটে অসহযোগ আন্দোলনের ইতিহাস জানা যায়। এবার আসাম, ডক্টর অমলেন্দু গুহের প্লান্টার রাজ টু স্বরাজ গ্রন্থ থেকে জানা যায় যে আসামের আন্দোলনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল চা বাগানের শ্রমিকরা। মজুরি বৃদ্ধি ছিল তাদের আন্দোলনের অন্যতম লক্ষ্য। গান্ধীজির প্রতি তাদের এতটাই আস্থা ছিল যে তারা ধরেই নিয়েছিল গান্ধীজির আগমনে তারা তাদের গ্রামের হারানো জমি পুনরায় ফিরে পাবে। এই আশায় তারা দেশের বাড়িতে ফিরে যাওয়ার চেষ্টা করেছিল, যা আসামের চা শিল্পকে চরম বিপর্যয়ের মুখে ঠেলে দিয়েছিল। চা বাগানের মালিকরা এটা মেনে নেয়নি বলে শ্রমিক মালিক বিরোধ নতুন মাত্রা লাভ করেছিল। অমলেন্দু গুহ বলেছেন, চা বাগানের শ্রমিকদের প্রতি কংগ্রেস যে নিষ্পৃহ ভীতিসূচক মনোভাব নিয়েছিল তার কারণ কংগ্রেসের অনেক নেতাই ছিলেন চা বাগানের মালিক। তবে অধিকাংশ ক্ষেত্রে কংগ্রেসের সমর্থনেই যে আন্দোলন চরমে উঠেছিল তাতে সন্দেহ নেই। বাংলা, এবার বাংলাতে দেখো কি রয়েছে। বাংলা অসহযোগ আন্দোলনে সকল শ্রেণীর মানুষ অংশগ্রহণ করেছিল। বাংলার আন্দোলনের অন্যতম নেতা ছিলেন চিত্তরঞ্জন দাস। তার নেতৃত্বে মেদিনীপুরের বীরেন্দ্রনাথ শাসমল, কলকাতার সুভাষচন্দ্র বসু, চট্টগ্রামের যতীন্দ্রমোহন সেনগুপ্ত আন্দোলনকে জোরদার করে তোলে। বাংলায় আন্দোলনের অন্যতম হাতিয়ার ছিল শ্রমিক ধর্মঘট। 1920 সালে যেখানে 106টি ধর্মঘট হয়েছিল, 1921 সালে তা দাঁড়িয়েছিল 150টিতে। মেদিনীপুরের কাথি ও তমলুক মহকুমায় কর বয়কট অসহযোগ আন্দোলনকে এগিয়ে নিয়ে গিয়েছিল, আর এখানে আন্দোলনের সাফল্যে এসেছিল মাহিষ্য সম্প্রদায়ের হাত ধরে। এবার দেখো রয়েছে দাক্ষিণাত্য। অসহযোগ আন্দোলনের অন্যতম প্রাণকেন্দ্র ছিল দক্ষিণ ভারত, বিশেষ করে তামিল ও তেলেগু ভাষাভাষী অঞ্চলের আন্দোলন। ডক্টর সুমিত সরকার মডার্ন ইন্ডিয়া গ্রন্থে বলেছেন, কর্ণাটকে এই আন্দোলনের কোনো স্পর্শ ছিল না। সেখানে রাজনৈতিক আন্দোলন জেগে উঠেছিল 1930-এর দশকে। তামিল ও তেলেগু অঞ্চলে অসহযোগ আন্দোলনের 4টি ধারা ছিল। প্রথম ধারার আন্দোলন বনাঞ্চলের আন্দোলন। অরণ্য সংক্রান্ত আইন ও করের বিরুদ্ধে আন্দোলনের অন্যতম ক্ষেত্র ছিল পূর্বঘাট অঞ্চল। দ্বিতীয় ধরনের আন্দোলন দেখা দিয়েছিল পশ্চিম তামিলনাড়ু এলাকাতে। এই আন্দোলন ছিল মূলত মদ্যপান বিরোধী। ব্রিটিশ রাজত্বে লাইসেন্সপ্রাপ্ত মদের দোকান এত বেড়ে গিয়েছিল যে গ্রামের অর্থনীতি বিপন্ন হয়ে পড়েছিল। তাই গান্ধীজি যখন অসহযোগ আন্দোলনের সময় মদ্যপান নিবারণের ডাক দিলেন তখন এই অঞ্চলে প্রবল সাড়া জেগেছিল। তৃতীয়ত, উত্তর সরকার অঞ্চলে এক নতুন ধরনের আন্দোলন দেখা দেয়। তখন বহু কৃষক অসঙ্গত রাজস্ব বৃদ্ধির বিরুদ্ধে আন্দোলন শুরু করেছিল। চতুর্থত, শহরাঞ্চলের আন্দোলন, বন্দর, স্কুল, কলেজ, অফিসে হরতালের মাধ্যমে এই আন্দোলন দেখা দিয়েছিল। এদের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হলো মাদ্রাজে, কর্ণাটক এবং বার্কিংহাম সুতিবস্ত্র কারখানায় 4 মাস ব্যাপী শ্রমিক ধর্মঘট। পরেরটাতে দেখো রয়েছে প্যারা করে স্থানীয় কংগ্রেস নেতারা গান্ধীবাদী রাজনীতির মাধ্যমে এই আন্দোলনকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন। এই সমস্ত আন্দোলনের নেতৃত্বে সবসময় যে গান্ধীবাদী নেতারা ছিলেন তা নয়, এখানে উচ্চ এবং মধ্য শ্রেণীর পেশাভিত্তিক মানুষের মধ্যে গান্ধীজির আবেদন বিশেষ সাড়া জাগায়নি। মাদ্রাজ শহরের আন্দোলন ছিল শ্রমিক উত্থান। শ্রমিক আন্দোলনের প্রথম পর্বের নেতাদের মধ্যে ছিলেন সিঙ্গারাভেল্লু চেটিয়ার, যিনি শ্রমিক আন্দোলনকে জাতীয় আন্দোলনের সঙ্গে যুক্ত করতে চেয়েছিলেন। অন্ধ্রপ্রদেশের নেতাদের মধ্যে ছিলেন ডুগ্বিবালা, গোপাল কৃষ্ণায়া, কোন্ডা ভেঙ্কটাপাইয়া, টি প্রকাশম, পট্টভি সীতারামাইয়া।
প্যারা করে ডক্টর অমলেশ ত্রিপাঠী তার স্বাধীনতা সংগ্রামে ভারতের জাতীয় কংগ্রেস গ্রন্থে বলেছেন, গান্ধী মহারাজার ডাকে সারা ভারতে যে আবেগের বন্যা বয়ে গিয়েছিল তার পেছনে ছিল এক ন্যায় রাজ্য আবির্ভাবের আশা। এখানকার আন্দোলনের অন্যতম ক্ষেত্র ছিল মালাবারের আন্দোলন। কিছুটা সাম্প্রদায়িক রূপ নিয়েছিল, কারণ আন্দোলনের মূল লক্ষ্য ছিল হিন্দু মহাজনদের বিরুদ্ধে মুসলমান প্রজারা। এখানকার আন্দোলনে কৃষকরা গান্ধীজি নির্দেশিত অহিংস পথে না গিয়ে হিংসার পথ বেছে নিয়েছিল। 1922-এর 25শে ফেব্রুয়ারি উত্তরপ্রদেশের চৌরি চৌরা গ্রামে একদল কংগ্রেসি স্বেচ্ছাসেবকদের উপর পুলিশ গুলি চালালে বিক্ষুব্ধ কৃষকরা থানায় আগুন ধরিয়ে দেওয়ার ফলে 22 জন পুলিশ মারা গিয়েছিল। এই ঘটনায় গান্ধীজি এতটাই আঘাত পেয়েছিলেন যে তড়িঘড়ি বারদৌলিতে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক ডেকে অসহযোগ আন্দোলন প্রত্যাহার করে নিয়েছিলেন 25শে ফেব্রুয়ারি। দেখো, এখানে এই প্যারা থেকে শুরু হলো অসহযোগ আন্দোলন কেন ব্যর্থ হয়। পরের প্যারা দেখো, প্রশ্ন হলো গান্ধীজির এই সিদ্ধান্ত সমকালীন রাজনৈতিক পরিস্থিতিতে কতটা যুক্তিগ্রাহ্য ছিল। আন্দোলনের সঙ্গে জড়িত কর্মীবৃন্দ সহ নেতারা এই সিদ্ধান্তে তীব্র বিরোধিতা করেছিলেন। মতিলাল নেহেরু বলেছিলেন, ভারতের একটি গ্রামের কিছু অধিবাসীদের ভুলের জন্য গান্ধীজি সমগ্র দেশকে শাস্তি দিলেন। জওহরলাল নেহেরু এই সিদ্ধান্তকে বিস্ময় ও ত্রাস বলে অভিহিত করেছেন। সুভাষচন্দ্র বসু ইন্ডিয়ান স্ট্রাগল গ্রন্থে গান্ধীজির আন্দোলন প্রত্যাহারকে একটি জাতীয় বিপর্যয় বলে অভিহিত করেছেন। মানবেন্দ্রনাথ রায়ের মতে আন্দোলন স্থগিত রাখার মধ্যে জনগণের চেয়ে নেতৃত্বের দুর্বলতা বেশি প্রকাশ পেয়েছে। রজনীভাম দত্ত বলেন যে গান্ধীজি শ্রেণী স্বার্থের জন্য আন্দোলন স্থগিত রেখেছিলেন। প্যারা করে, তাহলে গান্ধীজির সিদ্ধান্ত কি ঠিক ছিল না? জিজ্ঞাসা চিহ্ন। ইয়ং ইন্ডিয়া পত্রিকায় গান্ধীজি স্বয়ং লিখেছেন যে সহিংস আন্দোলনের চেয়ে তিনি মৃত্যুবরণে প্রস্তুত। দেশব্যাপী হিংসার প্রকাশ ঘটলে কে তাকে নিয়ন্ত্রণ করতে পারে? অধ্যাপক গৌতম চট্টোপাধ্যায় ও মঙ্কুজ চট্টোপাধ্যায়ের মতে গান্ধীজি যখন দেখলেন যে আন্দোলন সহিংস পথে যাচ্ছে এবং আন্দোলনের নিয়ন্ত্রণ তার হাতে আর পুরোপুরি নেই, তখন তিনি আন্দোলনকে স্থগিত রাখার সিদ্ধান্ত নিলেন। প্যারা করে, আসলে গান্ধীজি অহিংস অসহযোগ নীতির আদর্শকে প্রয়োগ করে স্বরাজ লাভের দিকে লক্ষ্য রেখেছিলেন, কিন্তু আদর্শ যখন ক্ষুণ্ণ হলো তখন তিনি অসহযোগ আন্দোলন প্রত্যাহার করে নিলেন। ডক্টর সুমিত সরকার মডার্ন ইন্ডিয়া গ্রন্থে ঠিকই বলেছেন, অসহযোগ আন্দোলনের উদ্ভব ও প্রসারের প্রধান কৃতিত্ব যেমন গান্ধীজির, তেমনি এর ব্যর্থতার প্রধান দায়ভারও গান্ধীর। ডক্টর অমলেশ ত্রিপাঠী স্বাধীনতা সংগ্রামে ভারতের জাতীয় কংগ্রেস গ্রন্থে গান্ধীজিকে গীতার স্থিতপ্রাজ্ঞ সাজাবার চেষ্টা করলে আন্দোলনের ব্যর্থতার দায়িত্ব গান্ধীজির ঘাড়ে বর্তায়। প্যারা করে শেষ প্যারা, অসহযোগ আন্দোলন ব্যর্থ হলেও কুপল্যান্ডের মতে গান্ধীজি জাতীয় সংগ্রামকে বিপ্লবমুখী করে তুলেছিলেন। গান্ধীর হাত ধরেই জাতি ধর্ম নির্বিশেষে সকল শ্রেণীর মানুষ অসহযোগ আন্দোলনে একই রাজনৈতিক ছাতার তলায় এসেছিল। আর এখানেই এই আন্দোলনের সার্থকতা, যাকে ভিত্তি করে পরবর্তীকালে আইন অমান্য ও ভারত ছাড়োর মতো গণ আন্দোলনগুলি গড়ে উঠেছিল। তো এই ছিল অসহযোগ আন্দোলনের আঞ্চলিক বিভিন্নতা বা তারতম্য কী ছিল, বা জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ কীভাবে হয়েছিল, তার উপরে 20 নম্বরের প্রশ্ন উত্তর এটি সংগ্রহ করে পরীক্ষার প্রস্তুতি নাও। দেখা হচ্ছে অন্য ভিডিওতে।